আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? একটু সবাই একটু মনোযোগ দাও, মনোযোগ দিলে ক্লাসটা বুঝতে পারবে। সো জারণ সংখ্যা আর যোজনের ভিতরে মেইন পার্থক্য কি? দেখো, জারণ সংখ্যা হচ্ছে মেইনলি হচ্ছে চার্জযুক্ত হয়, চার্জযুক্ত যোজনী। অর্থাৎ ধরো আয়রনের জারণ মান একাধিক হইতে পারে। একটু খেয়াল করো, আয়রনের যোজনী একটাই হয়, আয়রনের যোজনী 2, বাট আয়রনের জারণ সংখ্যা কি হয়? +2 দিয়ে লিখি আমরা, +2 বা +3ও হয়। ঠিক আছে, অর্থাৎ এদের জারণ সংখ্যা পরিবর্তনশীল হয় এবং এদেরকে আমরা কি করি? প্লাস চিহ্ন দিয়ে লিখি। দেখো, যোজনীর মান সর্বদা পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ পূর্ণ সংখ্যা। ওই যে 2 লিখছি আমরা, আয়রনের যোজনী 2, এইটা কখনো ফ্র্যাকশন হয় না। বাট জারণ সংখ্যা কি হয়? জারণ সংখ্যা আমরা মাঝে মাঝে দেখা যায় হচ্ছে ফ্র্যাকশন, পূর্ণ সংখ্যাও হইতে পারে, আবার ফ্র্যাকশনও হইতে পারে, ভগ্নাংশও হইতে পারে। যেমন হাইড্রোজেন সালফাইডে সালফারের যোজনী 2, বাট অন্য একটা যৌগে সালফারের যোজনী কি হয়ে গেছে? সালফারের জারণ সংখ্যা 2.5 হয়ে গেছে। অর্থাৎ সালফারের জারণ সংখ্যা 2ও হয়, আবার 2.5ও হয়। সোডিয়াম থায়োসালফেট যদি আসি, সালফারের জারণ সংখ্যা 2, সোডিয়াম টেট্রাথায়োনাইটের ক্ষেত্রে 2.5। সো যে জিনিসটা বলছে হচ্ছে যোজনীর মান সবসময় পূর্ণ সংখ্যা হবে, কখনো ফ্র্যাকশন হবে না। বাট আমাদের জারণ সংখ্যা কি হইতে পারে? ফ্র্যাকশন হইতে পারে। বুঝতে পারছো? ফ্র্যাকশন হইতে পারে। ওকে, জাস্ট এটা এক্সাম্পল। +2 +3 জারণ সংখ্যা, একাধিক জারণ সংখ্যা তো প্রদর্শন করে আয়রন। ওকে, তারপর দেখো ভিন্ন ভিন্ন যৌগে একই যোজনী বৈশিষ্ট্য মৌলের জারণ সংখ্যার মান ভিন্ন ভিন্ন হইতে পারে। ধরো একটু খেয়াল করো, জারণ সংখ্যা ভিন্ন ভিন্ন হইতে পারে। যেমন পানি, এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা কি? পানিতে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, কিন্তু সোডিয়াম হাইড্রাইডে আসো, হাইড্রোজেনের জারণ সংখ্যা কি? -1। মানে সবসময় যে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 হবে এরকমও না, কোথাও কোথাও -1ও হইতে পারে। বাট যোজনী কি হয়? অলওয়েজ পূর্ণ সংখ্যা হয়। অর্থাৎ হাইড্রোজেনের যোজনী 1, কখনো +1ও লিখি না আমরা, -1ও লিখি না। সো মেইনলি এটা একদম বাচ্চাকালের পড়া। ঠিক আছে, মেইনলি এটা কি একদম বাচ্চাকালের পড়া, যোজনী আর জারণ সংখ্যার যে পার্থক্যটা। সো তোমরা আশা করি বুঝতে পারছো যোজনী কি। যোজনীর আগে কোনো প্লাস বা মাইনাস হয় না। যোজনী কি হয়? অলওয়েজ পূর্ণ সংখ্যা হয়। বাট জারণ সংখ্যার আগে আমরা কি করি? প্লাস দেই, মাইনাস দেই, বা জারণ সংখ্যা কি হয়? ফ্র্যাকশনও হইতে পারে। মেইন পার্থক্যটা বুঝতে পারছো? মানে জারণ সংখ্যা আর যোজনীর মেইন পার্থক্যটা বুঝাইলাম, আর কিছু বোঝা লাগবে না এখানে। যতটুক বুঝাই ততটুক বুঝো, আর হচ্ছে এটা পরীক্ষাতে ওইভাবে আসবে না। এখন আসো জারণ সংখ্যা নির্ণয়ের কিছু নিয়ম। ঠিক আছে, আজকে তো আমরা শুরুতেই জারণ সংখ্যা বের করব। সো জারণ সংখ্যা বের করার জন্য কিছু রুলস বা নিয়ম ফলো করতে হয়। এগুলো তোমরা লিখো না আপাতত, জাস্ট বুঝো। এগুলো ছোটোবেলা থেকেই পড়ছো। দেখো, স্বাভাবিক বা মুক্ত অবস্থায় কি হয়? যে কোনো মৌলের, সকল মৌলের জারণ সংখ্যা কি হয়? 0 হয়। ধরো হচ্ছে তুমি যদি শুধুমাত্র একটা সোডিয়াম চিন্তা করো, সোডিয়ামের জারণ মান কত? 0, জারণ সংখ্যা বা জারণ মান। ক্লোরিনের জারণ মান কত? 0। আয়রনের জারণ মান কত? 0। অর্থাৎ মুক্ত অবস্থায় যখনই থাকবে তার জারণ সংখ্যা বা জারণ মান কি হবে ভাইয়া? অলওয়েজ 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 0 হবে। ডান। মুক্ত অবস্থায় কি হয়? জারণ মান 0 হয়। ক্লিয়ার সবাই? তারপর আসো যখন এক পরমাণু বিশিষ্ট আয়নের ক্ষেত্রে যদি আসে আয়ন, এবং যদি একটা পরমাণু থাকে, যেমন হচ্ছে তোমার হচ্ছে সোডিয়াম আয়ন, ধরো দিল সোডিয়াম আয়ন, বা তোমার হচ্ছে এখানে আছে আয়রন 3+ আয়ন। সো আয়নের ক্ষেত্রে কি হয়? তার চার্জের যে মানটা আছে, চার্জের মানটাই হচ্ছে তার জারণ সংখ্যা। অর্থাৎ সোডিয়াম আয়নের জারণ সংখ্যা কত? জারণ সংখ্যা হচ্ছে +1। আমি যদি বলি ক্লোরাইড আয়নের জারণ সংখ্যা কত, তুমি বলবা -1। অর্থাৎ চার্জ যেটা থাকবে সেটাই। যদি অক্সাইড বলি, অক্সিজেন 2-, এটার জারণ সংখ্যা কত? সবাই একটু কমেন্টে জানাও। এখন আসো সামনে যাই। ক্ষার ও মৃৎক্ষার ধাতুর জারণ সংখ্যা যথাক্রমে +1 এবং +2। দেখো, ক্ষার ধাতু কি? গ্রুপ 1A, তাই না? গ্রুপ 1। আর মৃৎক্ষার ধাতু কি? গ্রুপ 2। সো গ্রুপ 1-এ যত মৌলগুলো আছে তাদের জারণ মান কত? +1 হবে, কারণ তারা একটা ইলেকট্রন ত্যাগ করে। গ্রুপ 2-এ যত মৌল আছে তাদের জারণ মান কত হবে? +2। এখন তোমাকে যদি বলা হয় ভাইয়া, মনে করো ক্ষার ধাতুর জারণ মান কত? +1। মৃৎক্ষার ধাতুর জারণ মান কত? +2। ঠিক আছে, যেমন হচ্ছে এই যৌগটায় দেখো সোডিয়াম হাইড্রাইড। সো সোডিয়াম কি? সোডিয়াম কি গ্রুপ 1-এ আছে। সো সোডিয়ামের জারণ মান কত হবে বলো তো? সোডিয়ামের জারণ মান +1।
তারপর দেখো এখানে ক্যালসিয়ামের জারণ মান কত হবে বলো তো? ক্যালসিয়ামের জারণ মান সবাই একটু বলো। এই যে ক্যালসিয়াম কোন গ্রুপের মৌল বলো তো? গ্রুপ 1 না গ্রুপ 2? সবাই একটু বলো ক্যালসিয়ামের জারণ মান কত হবে? +2 হবে। ক্যালসিয়ামের জারণ মান +2 হবে। ডান। তো এখন দেখো কি বলছে, ধাতুর হাইড্রাইড যৌগে গুলো বাদে অন্য সকল যৌগে হাইড্রোজেনের জারণ মান +1। দেখো ধাতুর হাইড্রাইড গুলোতে হাইড্রোজেনের জারণ মান কত? -1 হয়। দেখো এইখানে সোডিয়াম +1 হয়ে গেছে, হাইড্রোজেন কি হবে? -1। একটু পরে আমরা একটা রুল পড়ব যে একটা যৌগে যতগুলো পরমাণু আছে সবার জারণ সংখ্যার যোগফল কত হয় বলো তো? যতগুলো পরমাণু আছে সবার জারণ সংখ্যার যোগফল হয় 0। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি একটা যৌগে যতগুলো পরমাণু আছে সবার জারণ সংখ্যার যোগফল কি হয় ভাইয়া? 0 হয়। তাইলে সোডিয়াম যদি +1 হয় হাইড্রোজেন -1 হবেই। আবার দেখো এখানে ক্যালসিয়াম +2, হাইড্রোজেন কত হবে এখানে? একটা হাইড্রোজেন -1, দুইটা হাইড্রোজেন কত? -1 × 2 বা -2। বুঝে গেছে? সো কারণ কি টোটাল জারণ মানটা কি হইতে হবে ভাইয়া? 0 হইতে হবে। সো ধাতব হাইড্রাইডগুলোতে, কেবলমাত্র ধাতব হাইড্রাইডগুলোতে হাইড্রোজেনের জারণ মান কত? -1। বাট যদি হচ্ছে এইখানে দেখো এইখানে পানি যদি থাকে, ঠিক আছে, পানি যদি থাকে, পানিতে হাইড্রোজেনের জারণ মান কি হবে? -1 হবে? একটু খেয়াল করো, পানিতে কি হাইড্রোজেনের জারণ মান -1 হবে? কখনোই না, কখনোই না। এইখানে কিন্তু +1 হবে। এটা কেন হয় এই কারণটাও একটু পরে আসবে, আমি আগে বলতেছি না। এখানে হাইড্রোজেনের জারণ মান +2, অক্সিজেন -2। ওকে, কেন হবে এটা একটু আসতেছি। দেখো এই পেজটা রিপিট আসছে, আমি একটু ডিলিট দিয়ে দিই। 5 নাম্বার রুল দেখো এখানে কি বলছে 5 নাম্বার রুলে, সকল ফ্লোরিনযুক্ত যৌগে ফ্লোরিনের জারণ সংখ্যা কত? ফ্লোরিনের জারণ সংখ্যা অলওয়েজ -1। অলওয়েজ মাথায় রাখবা, ফ্লোরিনযুক্ত যৌগে ফ্লোরিনের জারণ মান কি হবে? -1 হবে। তবে দেখো কোন যৌগে উপস্থিত সকল পরমাণুর, এই যে একটু আগে বলছিলাম যেটা, সকল পরমাণুর জারণ সংখ্যার যোগফল কি হবে? 0 হবে, আমরা জানি। আবার দেখো সোডিয়াম ক্লোরাইডে সোডিয়ামের জারণ মান কত? সোডিয়াম কি গ্রুপ 1 +1, ক্লোরাইড কত হবে? -1 হবে। কারণ টোটালটা কি হইতে হবে? 0 হইতে হবে। কারণ টোটালটা 0 হইতে হইলে আমরা এইভাবেই যোগ বিয়োগ করে বের করে ফেলতে পারি। তারপর দেখো একাধিক পরমাণু বিশিষ্ট আয়নে, এটা চমৎকার একটা প্রশ্ন। একাধিক পরমাণু বিশিষ্ট আয়নে উপস্থিত সকল পরমাণুর জারণ সংখ্যার যোগফলটা কি হবে? আয়নের চার্জের সমান। যেমন আমি যদি আসি ফসফেট PO4 3-, এইটার কি জারণ সংখ্যার যোগফল কি 0 হবে বলো তো? এইখানে জারণ সংখ্যার যোগফল কত হবে বলো তো? এইখানে সবগুলা পরমাণুর ফসফরাস, অক্সিজেন সবগুলা জারণ সংখ্যার যোগফল কত হবে? 0 হবে না, চার্জের সমান হবে। কেন? দেখো এখানে অক্সিজেন কত? 4 × 8 অর্থাৎ -8। ফসফরাস কত? ফসফরাস হচ্ছে গ্রুপ 15-তে আছে, এটা হচ্ছে +5। ঠিক আছে, গ্রুপ 15-তে আছে, সে 5টা ইলেকট্রন পর্যন্ত ত্যাগ করতে পারে। তো টোটালটা কত হয়? -8 + 5 কত হয়? দেখো তো, -8 + 5 -3 হয় না? সো এই কারণে বলছে যখনই যৌগমূলক থাকবে, একটু খেয়াল করো, যৌগমূলক থাকবে তখন তার টোটাল জারণ মান কত? টোটাল জারণ মান হচ্ছে এই যে চার্জের সমান। যৌগমূলকের ক্ষেত্রে টোটাল জারণ মানটা হচ্ছে তার চার্জের সমান, সেই ছোটবেলা থেকে পড়ে আসতেছি। তারপর দেখো ওই যে একটু আগে আমরা পড়ছিলাম না হাইড্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে, হাইড্রোজেনটা কেন এখানে +1 হয়? এইখানে এই যে পরের রুলটা এটা আছে। দেখো যে মৌলের তড়িৎ ঋণাত্মকতা বেশি সেটির জারণ সংখ্যা ঋণাত্মক। মাথায় রাখবা, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার জারণ সংখ্যা কি? ঋণাত্মক। এবং অপর মৌলটির জারণ সংখ্যা কি হয়? ধনাত্মক হয়। সো অলওয়েজ মাথায় রাখতে হবে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তাকে মাইনাস দিব। এখন দেখো এই যে হাইড্রোজেন আর অক্সিজেনে বলো তো কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? হাইড্রোজেন 2.1 আর অক্সিজেন কত? 3.5। তো অবশ্যই তুমি অক্সিজেনকে মাইনাস দিবা আর হাইড্রোজেনকে কি দিবা? প্লাস দিবা। বুঝে গেছে? সো যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তাকে আমরা মাইনাস দিব, আর যার তড়িৎ ঋণাত্মকতা কম তাকে আমরা কি দিব? প্লাস দিব। ক্লিয়ার সবাই? এখন আসো দেখো সকল যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা কি হয়? -2 হয় সকল যৌগে। বাট কিছু যৌগে ব্যতিক্রম আছে। যখন পারক্সাইড থাকবে, পারক্সাইডে অক্সিজেনের জারণ মান -1 হয়। দেখো এইখানে যদি আমরা অক্সিজেনের জারণ মান বের করি, পারক্সাইড H2O2
কার জারণ মান বের করতেছে? অক্সিজেনের। তো যার জারণ মান বের করি তাকে আমরা কি দেই বলো তো? এক্স ধরি না? সো হাইড্রোজেন কত? +1 × 2, কয়টা আছে? 2টা, প্লাস 2x ইকুয়াল টু 0। আমরা জানি টোটাল যৌগের জারণ মান কত? 0, কারণ H2O2। সো দেখো 2x ইকুয়াল টু আমরা কি বলতে পারি? -2, x ইকুয়াল টু কি হয়ে যায়? x ইকুয়াল টু -1 হয়ে যায়। সো মনে রাখবা যখন পারঅক্সাইড হবে, পারঅক্সাইডের ক্ষেত্রে আমাদের কি হয়? পারঅক্সাইডের ক্ষেত্রে আমরা কি বলি? অক্সিজেনের জারণ মান -1 হয়। আর যখন সুপার অক্সাইড আসবে, যেমন ধরো KO2, এইখানে যদি অক্সিজেনের জারণ মান বের করতে চাও, পটাশিয়াম কি ক্ষার ধাতু, +1 + 2x ইকুয়াল টু কি বলবো আমরা? 0। তাহলে আমরা কি বলবো? 2x ইকুয়াল টু কি বলবো? -1, x ইকুয়াল টু কি বলবো? x ইকুয়াল টু -1/2। সো মনে রাখবা সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান কি হয়? সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান -1/2 হয়। এটা কোথায় হয়? সুপার অক্সাইডে। তো সুপার অক্সাইডে কি হয়? অক্সিজেনের জারণ মান -1/2 হয়। এগুলো ছিল বেসিক রুল, এগুলো না পড়াইলেও তোমরা পারতা, বাট আমি একটু বলে নিলাম, কারণ হচ্ছে দেখা গেছে হচ্ছে সেই 9-10-এ পড়ে আসছো, 1 বছর ধরে পড়ো না, সো তোমাদের ভুলে যেতেও পারো, কারণ মানুষ মাত্রই ভুল, বা মানুষের ব্রেইন বেশি দিন কিছু মনে রাখতে পারে না। সো আমি কিছু যৌগের তোমাকে জারণ মান বের করতে বলবো। ধরো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, একটু খেয়াল করো। প্রথমটা কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ মান কত? আমি যদি দেখি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, প্রথম এক্সাম্পলটা তোমরা লেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। সো পটাশিয়াম পারম্যাঙ্গানেটে কার জারণ মান বের করতে হবে? ম্যাঙ্গানিজের। এইভাবে পরীক্ষার হলে দাগ দিয়ে দিবে তোমাকে। সো আমরা কিভাবে বের করব দেখো, পটাশিয়ামকে আমরা কি ধরবো? +1 ধরবো, ম্যাঙ্গানিজকে x ধরবো, প্লাস অক্সিজেন কত? -2, অলওয়েজ পড়ছি, -2 × 4, কয়টা আছে? 4টা, এই কারণে 4 দিয়ে গুণ করছি। টোটালটা কি আসে? টোটালটা 0, কারণ টোটাল যৌগের জারণ মান 0, তাইলে x ইকুয়াল টু কত আসে? x ইকুয়াল টু আমরা জানি +7 আসবে। তুমি যদি কাউন্ট করো x ইকুয়াল টু কত আসবে? +7 আসবে। ডান। সো এখন তোমরা বলো পটাশিয়াম ডাইক্রোমেট, ধরো যদি আসে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেটে তোমাকে বললো ক্রোমিয়ামের জারণ মান বের করতে, কত হবে? খেয়াল করো। সো আমরা বলবো, একটু খেয়াল করো, +1 × 2 + 2x + -2 × 7 ইকুয়াল টু কি? 0, তাই না? তাহলে একটু খেয়াল করো আমাদের কি আসতেছে, আমরা লিখতে পারি দেখো, 2x ইকুয়াল টু 12 আসতেছে, তাই না? +12 আসতেছে, তাহলে x ইকুয়াল টু কত আসে? x ইকুয়াল টু +6 আসে। সো ক্রোমিয়ামের জারণ মান কত? +6। এটা কিন্তু একটা ক্রোমিয়ামের আমরা বের করছি। সবসময় মনে রাখবো আমরা জারণ মান যখন লিখি একটা ক্রোমিয়ামের জন্য লিখি। সো ক্রোমিয়ামের জারণ মান কত? +6। আচ্ছা, তোমাদের বলা হইল ধরো হচ্ছে হেক্সাসায়ানো ফেরেট্রি, ধরো FeCN6 বলা হইল। এই যৌগটায় তোমাকে বললো আয়রনের জারণ মান বের করতে, এই যৌগটায় আয়রনের জারণ মান বের করতে বললো। কিভাবে বের করবা? সো একটু খেয়াল করো, এটাকে একটা যৌগমূলক, ভালোভাবে দেখো, X সায়ানাইড, সায়ানাইড কিভাবে থাকে? Cn-। সো এটা কি লিখবো? -1 × 6, মানে 6টা আছে। আর টোটাল জারণ মান কত? টোটাল জারণ মান -3। কেন? কারণ এটা একটা যৌগমূলক, যৌগমূলকের ক্ষেত্রে টোটাল জারণ মান কত হয়? তার চার্জের সমান হয়। তাহলে দেখো x ইকুয়াল টু আমি কি লিখতে পারি? -3 + 6 লিখতে পারি। তাহলে x ইকুয়াল টু কত আসে ভাইয়া? x ইকুয়াল টু +3 আসে। বুঝতে পেরেছো? x ইকুয়াল টু কত আসে? +3 আসে। ক্লিয়ার? x ইকুয়াল টু কত আসে? +3 আসে। ডান। এখন আসেন, তো তোমাকে যদি আরেকটা দেয়, ধরো হচ্ছে টেট্রাঅ্যামিনো কপার 2+, ধরো এইটা দিল, টেট্রাঅ্যামিন কপার 2+, এইখানে তোমাকে বললো কপারের জারণ মান কত? এইখানে কপারকে আমরা কি ধরবো? x ধরবো। অ্যামোনিয়া কি একটা যৌগ না? অ্যামোনিয়া কি একটা যৌগ? এই যৌগের জারণ মান কত? 0, কারণ যখন যৌগ থাকবে যৌগের জারণ মান 0। সায়ানাইড কি ছিল? যৌগমূলক, এই কারণে -1 দিস। সো অ্যামোনিয়া কত? 0, তাহলে 0 × 4,
তাহলে আমরা সমান সমান কত দেব +2 দিব কারণ কি এটা কি যৌগমূলক তাহলে x = কত আসতেছে x = +2 আসতেছে ডান তাহলে কপারের জারণ মান কত +2 ক্লিয়ার সবাই ধরো তোমাকে দিয়ে দিল হচ্ছে CH3Cl ধরো তোমাকে বলল CH3Cl এইখানে তোমাকে বলল কার্বনের জারণ মান কত সবাই একটু বের করো তো আমরা দেখি কার্বনটাকে আমরা কি ধরবো x ধরবো হাইড্রোজেন কত +1 +1 * 3 -+-1 মানে ক্লোরিন = 0 তাহলে দেখো কত আসে x + 2 = 0 তাহলে x = কি আসে ভাই x = -2 আসে ডান ক্লিয়ার x = -2 আসে তারপর আসো সোডিয়াম থায়োসালফেট Na2S2O3 এটার নাম কি সোডিয়াম থায়োসালফেট এইখানে সালফারের জারণ মান কি হবে তোমরা একটু বলো সোডিয়াম কি +2 কারণ দুইটা আছে আমি যেহেতু তোমরা এখন একটু প্রো হয়ে গেছো আর সালফারের যেহেতু বের করতেছে এটাকে x ধরলাম 2x + -2 * 3 সমান কত 0 তাই না তাহলে দেখো 2x - 4 = আমরা কি বলবো 0 তাহলে x = কত আসতেছে +2 আসতেছে অবশ্যই কিন্তু প্লাস মাইনাস দিতে হবে অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে অ্যানসার কি হবে +2 হবে অ্যানসার কি হবে +2 এখন আসো যদি তোমাকে বলা হয় সোডিয়াম টেট্রাথায়োনেট Na2S4O6 সোডিয়াম টেট্রাথায়োনেট সো একটু খেয়াল করো সোডিয়াম কত আমরা বলবো হচ্ছে +2 + 4x - 12 লিখে দিলাম = 0 তাহলে দেখো 4x = +10 x = কত হয় +2.5 আচ্ছা এই যে আমরা এতক্ষণ যে বের করলাম এগুলো হচ্ছে সব আদি পদ্ধতি মানে হচ্ছে প্রিভিয়াস পদ্ধতি আধুনিক পদ্ধতি না বাট আমরা এই আদি পদ্ধতিটা থেকেই আদর্শ ধরে নিতে হয় কারণ হচ্ছে তোমরা জেনে থাকবা যে আমাদের কি করতে হবে জারণ বিজারণ বিক্রিয়া পড়তে হবে বা জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ করতে হবে সো সেই ক্ষেত্রে আমরা কোন পদ্ধতিটা ইউজ করব জারণ সংখ্যার বলো তো আদি পদ্ধতি না আধুনিক পদ্ধতি অবশ্যই আদি পদ্ধতিটা ইউজ করতে হবে কি আমার সাথে একটু পড়ো জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণের ক্ষেত্রে কোনটা ইউজ করা লাগবে সবাই একটু কমেন্ট করো আদি পদ্ধতি বা পুরাতন পদ্ধতিটা ইউজ করতে হবে আমরা নতুন পদ্ধতিটাও এখন শিখব আধুনিক পদ্ধতিটাও শিখব বাট আধুনিক পদ্ধতিটা আমরা কিন্তু ইউজ করব না ঠিক আছে কারণ হচ্ছে সব বিজ্ঞানীরা ওই আগেরটা দিয়েই করে ঠিক আছে আগেরটা যে ভুল এমন না আধুনিক পদ্ধতি হচ্ছে স্ট্রাকচার দিয়ে করা ঠিক আছে আধুনিক পদ্ধতি হচ্ছে স্ট্রাকচার দিয়ে করা আর এখানে যে ঝামেলাটা হবে আধুনিক পদ্ধতি দিয়ে যখন করতে যাবা দেখো এখানে সালফার কয়টা আছে দুইটা আর এই যে এখানে যে জারণ মানটা লিখছি এটাকে বলা হয় হচ্ছে অ্যাভারেজ জারণ মান মানে অ্যাকচুয়াল না কিন্তু এটা কিন্তু একটা সালফারের না এটা হচ্ছে দুইটা সালফারের গড় মান এটা কি দুইটা সালফারের গড় মান এই গড় মানটাই মেইনলি আমরা জারণ মান হিসেবে ইউজ করি মানে গড় জারণ মান এখানে কয়টা সালফার আছে চারটা সালফার আছে তো এখানে চারটা সালফারের চার ধরনের জারণ মান আসবে বাট চারটা সালফারের টোটাল জারণ মানকে গড় পাইলে গড় করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে +2.5 বুঝতে পারছো সো কেন আগেরটা ব্যবহার করা হয় কারণ সবগুলা আয়নের গড় করা হয় এইখানে আগের পদ্ধতিটায় কি করা হয় সবগুলা আয়নের কি করা হয় ভাইয়া গড় করা হয় আর আধুনিক পদ্ধতিতে আমরা আলাদা আলাদা জারণ মান পাই সো আলাদা আলাদা যদি করতে যাই পদ্ধতিটা কি হয়ে যায় অনেক জটিল হয়ে যায় পদ্ধতিটা কি হয়ে যায় ভাইয়া অনেক জটিল হয়ে যায় এই কারণে আগের যে জিনিসটা আছে ঠিক আছে আগের যে জিনিসটা আছে ওইটাই হচ্ছে গড় জারণ মানটা ব্যবহার করতে হয় সো মনে রাখবা জারণ বিজারণ বিক্রিয়া যখন আমরা সমতাকরণ করব বা এই চ্যাপ্টারের যত ম্যাথ করব সেক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব গড় জারণ মানটা ইউজ করব ওকে সো এখন আসা আধুনিক পদ্ধতি এই যে দেখো এখানে কি দেওয়া আছে জারণ সংখ্যা নির্ণয়ের ব্যতিক্রমী পদ্ধতি তো তুমি এখানে কার্বনের জারণ মান কত মানে সাধারণ পদ্ধতিতে বলো তো এই জায়গাটায় কার্বনের জারণ মান কত এখানে কার্বনের জারণ মান আসে হচ্ছে আমরা বলি হচ্ছে -2 তাই না কার্বনের জারণ মানটা কত আসে কার্বনের জারণ মানটা আসে -2 বাট আধুনিক পদ্ধতি যেটা একটু খেয়াল করো আধুনিক পদ্ধতি হচ্ছে একটু তড়িৎ ঋণাত্মকতা পদ্ধতি ধরো কার্বন হাইড্রোজেন বন্ধন ঠিক আছে
তো কার্বন হাইড্রোজেন যে একটা বন্ধন আছে, এই বন্ধনটা কি বন্ধন বলো তো তোমরা? অবশ্যই সমযোজী বন্ধন। সো এদের ভিতরে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কত? 2.5, হাইড্রোজেনের কত? 2.1। সো যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, একটু খেয়াল করো, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি একটা সিঙ্গেল বন্ডের জন্য তার মাথায় -1 দেই, আর যার তড়িৎ ঋণাত্মকতা কম তাকে কি দিই? +1 দিই। টেকনিকটা কি দেখো, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি একটা সিঙ্গেল বন্ডের জন্য বা একটা একক বন্ধনের জন্য তার মাথায় আমরা কি দেই? -1 দেই। আর যার তড়িৎ ঋণাত্মকতা কম তার মাথায় আমরা কি দেই ভাইয়া? যার তড়িৎ ঋণাত্মকতা কম তার মাথায় হচ্ছে আমরা +1 দেই। সো এখন একটু খেয়াল করো, এই যে কার্বন, কার্বন আর এই কার্বন, এদের ভিতরে কি আছে? ডাবল বন্ড আছে না? সো এই যে এই বন্ধন, এই দুইটা বন্ধনের জন্য আমরা কি দিব? প্লাস না মাইনাস বলো তো? কার্বন কার্বন বন্ধন, আমি যে অংশটুক মনে করো নীল করেছি, এই অংশটুকে আমরা কি করব? একটু আইডিয়া করো তো। শোনো, এইখানে কি কমন সেন্স খাটাও, যখন কার্বন কার্বন বন্ধন আসতেছে এদের ভিতরে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত? 0। কোনো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য নাই। তো তখন কি করব? দুইটার মাথায় কি দিয়ে দিব? 0 দিয়ে দিব। এই বন্ধনগুলোর জন্য কি পাবে তারা? লাড্ডু গুড্ডু পাবে, 0 পাবে। অর্থাৎ কারণ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য তো নাই, প্লাসও পাবে না মাইনাসও পাবে না। ওকে, মাথায় থাকবে ভাইয়া। এইখানে এই যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যেহেতু নাই, এই কারণে এরা প্লাসও পাবে না মাইনাসও পাবে না। সো কার্বন কার্বন বন্ধনের জন্য, এই একক বন্ধনের জন্য এও 0, এও 0, এও 0, এও 0। ঠিক আছে, দুইটা বন্ধন কাভার আপ হয়েছে, কাভার আপ হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার এইটুক? এখন আসো এই কার্বন হাইড্রোজেন বন্ধনটা, কার্বন কি বেশি তড়িৎ ঋণাত্মক, এটার জন্য কার্বন একটা -1 পাবে, এটার জন্য হাইড্রোজেন কি পাবে? +1। এখন আসেন এই বন্ধনটা, এটার জন্য কার্বন কি পাবে? -1, এটার জন্য হাইড্রোজেন কি পাবে? +1। ঠিক আছে, দেখেন এখন দেখেন এই কার্বনের টোটাল জারণ মান কত আসছে? ভালোভাবে দেখেন, সবগুলা যোগ করেন, -1 0 0 -1, সবগুলো যোগ করলে কত আসে? -2 আসছে না? ঠিক আছে, সবগুলো যোগ করলে কত আসছে? -2 আসছে। আবার দেখো, আবার দেখো এই বন্ধনের জন্য এই হাইড্রোজেনকে তুমি +1, এই কার্বনকে -1, এই হাইড্রোজেনকে +1, এই কার্বনকে -1। সো এই কার্বনেও কি আসছে? টোটাল -2 আসছে। সো দুইটার গড় করলে তো -2ই আসবে। তো এখানে প্রত্যেকটা কার্বনের জারণ মান কত? প্রত্যেকটা কার্বনের জারণ মান -2। ঠিক আছে, উত্তর কি? এই কার্বনের জারণ মান -2, এই কার্বনেরও জারণ মান কত? এই কার্বনেরও জারণ মান -2। আর দুইটার গড় করে আমরা পাই হচ্ছে x = -2। ওকে, ডান। তো এখন আসো অনেকগুলো প্র্যাকটিস করি, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওকে, ইথাইনের ক্ষেত্রে, সো ইথাইনের ক্ষেত্রে এই যে এইখানে ট্রিপল বন্ড, এই ট্রিপল বন্ড, এইটার জন্য যতগুলো বন্ধনই থাকুক এই কার্বনও 0 পাবে, ওই কার্বনও 0 পাবে, তাই না? তারপর দেখো এই সিঙ্গেল বন্ডের জন্য এই কার্বন কি পাবে? -1 পাবে, এ +1 পাবে। এই সিঙ্গেল বন্ডের জন্য এই কার্বন কি পাবে? -1 পাবে, এ +1 পাবে। সো এখানে প্রত্যেকটা কার্বনের জারণ মান কত বলো তো? প্রত্যেকটা কার্বনের জারণ মান -1। প্রত্যেকটা কার্বনের জারণ মান কত? -1। ঠিক আছে, প্রত্যেকটা কার্বনের জারণ মান কত? -1। আর আদি পদ্ধতিতে যদি করি, আদি পদ্ধতিতেও -1ই আসবে গড়, কারণ হচ্ছে দুইটা সেম আসছে, সামনে গিয়ে দেখবা ভিন্ন আসতেছে। ওকে, তারপর দেখো হাইড্রোজেন পারক্সাইড, হাইড্রোজেন পারক্সাইড আমরা চিনি। এইখানে বলো এই অক্সিজেনটার জারণ মান কত? এই অক্সিজেনটার জারণ মান কত? এইখানে -1 দিবা, এখানে +1 দিবা। ঠিক আছে, আবার দেখো এই বন্ধনের জন্য এই অক্সিজেনও 0 পাবে, এই অক্সিজেনও 0 পাবে, কারণ দুইটাই অক্সিজেন। ক্লিয়ার? এই বন্ধনের জন্য এই অক্সিজেন -1, এই হাইড্রোজেন কি পাবে? +1 পাবে। সো প্রত্যেকটা অক্সিজেনের জারণ মান দেখছো পারক্সাইডে কি আসছে? -1 আসছে না? তো এটা দিয়ে তো আমরা নিশ্চিত হইছি যে হচ্ছে এইটা কি, এটা হচ্ছে পারক্সাইড। ইয়েস অর নট? তারপর দেখো এখন থেকে আসছে ব্যতিক্রমগুলা। দেখো এই Fe3O4, এটা কি একটা মিশ্র অক্সাইড। মিশ্র অক্সাইড মানে কি? ফেরাস অক্সাইড আর ফেরিক অক্সাইডের মিক্সচার। তুমি সাধারণ পদ্ধতিতে আয়রনের জারণ মান বের করো তো, কত আসবে? 3x = -+8, x = কত আসবে? 8/3 আসবে না সাধারণ পদ্ধতিতে? এরকম আসে কিনা? ইয়েস অর নো? x = কি আসে দেখো তো, +8/3 আসে কিনা? x = কি আসে? +8/3। বাট এইখানে
তুমি যদি দেখো এই অক্সাইডটা কি Fe3O4, এটা হচ্ছে মিশ্র অক্সাইড, মানে ফেরাস অক্সাইড আর ফেরিক অক্সাইড এটার মিক্সচার। সো ফেরাস অক্সাইডে আয়রনের জারণ মান কত? আয়রনের জারণ মান তুমি বের করো, অবশ্যই +2 পাবা। দেখো, কারণ আয়রনকে যদি এক্স ধরো, অক্সিজেন -2, অবশ্যই +2 পাবা। ফেরিক অক্সাইডে আয়রনের জারণ মান কত পাবা? দেখো তো, আমরা কি বলবো, 2x - 6 ইকুয়াল টু কি 0, তাহলে x ইকুয়াল টু কত আসবে? +3 আসবে। সো এটা হচ্ছে অ্যাকচুয়াল রাইট অ্যান্সার, মানে ফেরিক অক্সাইডে আয়রনের দুইটা জারণ মান পাবা, x ইকুয়াল টু +2, x ইকুয়াল টু +3, একটা আয়রনের +2, একটা আয়রনের +3। বুঝা গেছে? তো এটা কখন অ্যান্সার হবে? ঠিক আছে, এটা অ্যান্সার হবে যখন তুমি দেখবা তোমার অপশনে দুইটা জারণ মান দেওয়া আছে। অর্থাৎ তোমাকে যদি বলে আয়রনের জারণ মান বের করো, তো তুমি অপশনে দেখবা দুইটা আছে। গড় মান বের করলে কি তোমার একটা আসে, বাট তুমি দেখলে অপশনে দুইটা আছে, তো তখন তোমার এইভাবে করতে হবে। তারপর দেখো Pb3O4, এটাও কি একটা মিশ্র অক্সাইড, 2 মোল লেড অক্সাইড আর লেড ডাইঅক্সাইডের মিক্সচার। সো এইখানে লেড অক্সাইডে লেডের জারণ মান কত? অবশ্যই তুমি দেখবা, দেখো লেড, এইখানে একটা লেডের জারণ মান অবশ্যই +2 আসবে, আর এইখানে আরেকটা লেডের জারণ মান কত আসবে? অবশ্যই +4 আসবে। বাট তুমি যদি গড় করো অন্য একটা মান পাবা। ঠিক আছে, ডান। সবচেয়ে ইম্পর্টেন্ট এইটা CrO5, 5 স্টার দাও। এটার স্ট্রাকচারটা দেখো কিভাবে আঁকছে, বাটারফ্লাই স্ট্রাকচার। একটু খেয়াল করো, স্ট্রাকচার কার্বন অক্সিজেন ডাবল বন্ড আর 4টা অক্সিজেন আছে, একটু খেয়াল করো। আবার দেখো অক্সিজেন, প্রত্যেকটা অক্সিজেনের 2টা হাত, তো এটাকে আমরা বলি প্রজাপতি স্ট্রাকচার বা বাটারফ্লাই স্ট্রাকচার। ঠিক আছে, CrO5। সো এখন দেখো একটু যদি ভালোভাবে তাকাও, এখানে ক্রোমিয়ামের জারণ মান কত? তুমি যখন এটা সাধারণ অবস্থায় করবা, x ইকুয়াল টু কত আসবে? দেখো তো, ক্রোমিয়ামের জারণ মান +10 আসবে না? ক্রোমিয়ামের জারণ মান +10 আসবে কিনা? ওকে, বাট অ্যাকচুয়াল অ্যান্সারটা কি হবে দেখো তো। এই যে এই বন্ধনের জন্য অবশ্যই অক্সিজেনকে কি দিবা তুমি? -1, ক্রোমিয়ামকে +1। এই বন্ধনটার জন্য অক্সিজেনকে -1, ক্রোমিয়ামকে +1। এই ডাবল বন্ডের জন্য ক্রোমিয়ামকে +2 দিবা, অক্সিজেনকে -2 দিবা, একবারে দিয়ে দিলাম। এই বন্ধনের জন্য ক্রোমিয়ামকে +1, অক্সিজেনকে -1। এই বন্ধনের জন্য ক্রোমিয়ামকে +1, অক্সিজেনকে -1। তো প্লাস কয়টা আসতেছে দেখো, 1 1 2 3 2 5 আর 1 6। তো ক্রোমিয়ামের জারণ মান কত? একটু খেয়াল করো, এখানে ক্রোমিয়ামের জারণ মান কত? +6, তাই না? ক্রোমিয়ামের জারণ মান কত? +6। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। বুঝে গেছে? এটা খুবই ইম্পর্ট্যান্ট। ডান, ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়ারা? তো CrO5 আসলে এটা ব্যতিক্রমটাই অ্যান্সার হবে, কারণ কি ক্রোমিয়ামের জারণ মান কখনো +10 হবে না। ঠিক আছে, তারপরে আসো H2S2O8, এটাকে সোডিয়াম থায়োসালফেটও বলতে পারতাম, বাট এটা একটু দেখো, এইখানে H2S2O8 এ সালফারের জারণ মান কত? একটু খেয়াল করো তো তোমরা, এইখানে সালফারের জারণ মান কত? যদি সাধারণভাবে করো, +2 + 2x - 16 ইকুয়াল টু 0। তাহলে দেখো তো x ইকুয়াল টু কত আসতেছে? 2x ইকুয়াল টু +14, x ইকুয়াল টু কত আসতেছে? +7 আসতেছে, তাই কি না? সাধারণ অবস্থায় x ইকুয়াল টু +7। বাট দেখো এটার স্ট্রাকচারটা আঁকো তোমরা আগে, দেখো স্ট্রাকচারটা আঁকো। এগুলো কিন্তু সন্নিবেশ বন্ধন, তীর চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে? সন্নিবেশ বন্ধন বোঝাচ্ছে, তীর চিহ্ন দ্বারা সন্নিবেশ বন্ধন বোঝাচ্ছে। সো 4টা সন্নিবেশ বন্ধন আছে, একটু আঁকো। সো এখন আসো, সো একটু খেয়াল করো, সন্নিবেশ বন্ধনের ক্যাচালটা আগে একটু বুঝাই। দেখো অক্সিজেনের দিকে যেহেতু সন্নিবেশ বন্ধন, তো অক্সিজেন কয়টা ইলেকট্রন গ্রহণ করতেছে বলো তো? সালফার থেকে সে কয়টা ইলেকট্রন পাচ্ছে? সন্নিবেশ বন্ধনের মাধ্যমে কয়টা ইলেকট্রন শেয়ার হয় বলো তো? 2টা না? তো এই কারণে অক্সিজেন পাচ্ছে না, তাই -2, যে দিচ্ছে তাকে +2। বুঝা গেছে? অক্সিজেনকে দিচ্ছে -2, যে দিচ্ছে তাকে +2। তো এখানে +2, এখানে কি -2, এখানে +2, এখানে -2। আমাদের তো সালফারের জারণ মান বের করতে হবে, খেয়াল করো। এইখানে দেখো এই বন্ধনের জন্য অক্সিজেনের তরিণাত্মকতা বেশি, সালফার একটা +1 ডিজার্ভ করে। এই বন্ধনের জন্য সালফার কি একটা +1 ডিজার্ভ করে।
ঠিক সেমভাবে এই বন্ধন আর এই বন্ধনের জন্য +1 ডিজার্ভ করে। তো এখন দেখো সালফারের জারণ মান কত, 2 2 4 2 6, ঠিক আছে। সো প্রত্যেকটা সালফারের জারণ মান কত, প্রত্যেকটা সালফারের জারণ মান +6, দুইটা সালফারই এদের জারণ মান কত +6 করে। ওকে ডান, বুঝে গেছে। আধুনিক পদ্ধতিতে সুবিধা কোথায়, ভুয়া পদ্ধতিতে মানে হচ্ছে গড় পদ্ধতিতে সবগুলা সঠিক উত্তর আসে না। সো যেগুলো আসে না ব্যতিক্রমগুলো সবগুলা বাছাই করছে। হাজারি স্যারের বইয়ে দেখবা 5টা কি 6টা আছে, বাট আমি সবগুলা তোমাদের জন্য নিয়ে আসছি। তারপর দেখো H2S2O7 এগুলা দিয়ে দিতে পারে, কারণ অনেক দিন ধরে বইয়ে আছে, তো প্রায় 4 বছর ধরে আছে। সো কবে পরীক্ষায় দিয়ে দিবে তুমি নিজেও কল্পনা করতে পারবে না। তোমাদের বেলায় যদি স্টার্ট হয় তখন হাই হুতাশ করবে না পড়লে, ঠিক আছে। H2S2O7 এখানে যদি সাধারণ নিয়মে করো তাহলে সালফারের জারণ মান কত আসতেছে দেখো তো। সালফারের জারণ মান আসতেছে দেখো +2 +2x -14 = 0। তাহলে সালফার কত আসতেছে দেখো তো, 2x = +12। তাহলে x = কত আসতেছে, x = +6 আসতেছে। x = কত আসতেছে ভাই, +6 আসতেছে। এইখানে দেখি সালফারের জারণ মান কত, এটা মনে হয় মিলে যাবে, +2 সন্নিবেশ বন্ধনের জন্য। আমি আর অক্সিজেনে -2 দিচ্ছি না, এটার জন্য +1, এটার জন্য +1, এটাই মিলে গেছে। বাট যখনই একাধিক সালফার থাকবে, ঠিক আছে। আচ্ছা H2S2O7 এটা তো একটু ভুল করছে স্ট্রাকচার, এই কি স্ট্রাকচার রাখছে, স্ট্রাকচার তো ভুল করছে, আরেকটা সালফার মিসিং গেছে, ঠিক আছে। টোটাল কয়টা গেল, 4টা না, অক্সিজেনও মিসিং গেছে। দেখো এই হচ্ছে স্ট্রাকচার, এটার এই হচ্ছে স্ট্রাকচার, ঠিক আছে। এটা ভুল, টাইপিস্ট ভুল করছে। H2S2O7 স্ট্রাকচারটা দিও, দেখো, ঠিক আছে, টাইপিস্ট ভুল করছে। আচ্ছা এখন আসো একটু খেয়াল করো, এই সালফারে দেখো +2, এইখানে +2, এইখানে কি দেখো +1, আর এই সালফার বন্ধনের জন্য সে কি পাবে, 0 পাবে। তারপর দেখো এই সালফারের জন্য এইখানে +2, এই জায়গায় +2, এখানে +1, আর এইখানে তো 0ই পাবে। তো প্রত্যেকটা সালফারের জারণ মান কত, +5, প্রত্যেকটা সালফারের জারণ মান কত, +5, ঠিক আছে। আমরা কি পাইছি, সালফারের জারণ মান +6 পাইছি। বাট স্ট্রাকচারটা কি একটু খেয়াল করো, স্ট্রাকচারটা হচ্ছে এই যে দুইটা সালফার সমযোজী বন্ধনে, তারপরে এরা কি করছে, 4টা অক্সিজেনের সাথে সন্নিবেশ বন্ধনে যুক্ত হয়েছে, এই তারপরে এইখানে একটা ডাবল বন্ড OH, আর এইখানে কি আছে, একটা OH আছে, তাই না। র ফাইলটা দিও। সো একটু খেয়াল করো, তো আমরা যদি এখানে আসি, আমরা বলছি সন্নিবেশ বন্ধন, যেহেতু সালফার দিয়ে দিচ্ছে এই কারণে +2, এখানেও সালফার দিয়ে দিচ্ছে এই কারণে সালফারের এখানে +2। এই অক্সিজেন আর সালফারের কারণে দেখো অক্সিজেন অধিক তড়িৎ ঋণাত্মক, এইখানে সালফার +1। আর এই বন্ধনটার কারণে দেখো সালফার বন্ধন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0, তাই এখানে 0 বসছে। তো দেখো এই সালফার বন্ধনে এখানে 0, এটার জন্য +2, এটার জন্য +2, এটার জন্য +1। এই কারণে প্রত্যেকটা সালফারের আমরা দেখছি, দেখো যোগ করো 2 2 4 আর 1 5, আর সাথে 0 যোগ করলে তো 5ই হবে। প্রত্যেকটা সালফারের কি হবে, +5, প্রত্যেকটা সালফারের +5। BaMnF2, ঠিক আছে। এখানে ব্যারিয়াম আর ম্যাঙ্গানিজের, তো এরা কিভাবে থাকে, এই যৌগটা এটাও মিশ্র অক্সাইড, ব্যারিয়াম ফ্লোরাইড আর ম্যাঙ্গানিজ ফ্লোরাইড আকারে থাকে, বোঝা গেছে। তো এখানে ব্যারিয়ামের জারণ মান কত, অবশ্যই +2 হবে। এখানে ম্যাঙ্গানিজের জারণ মান কত, অবশ্যই +2 হবে, বুঝে গেছে। সো এইভাবে বের করা যায়। আবার এটা যদি তুমি পুরো যৌগটা থেকেও বের করো তাও পাবা, ব্যারিয়াম +2, ফ্লোরাইড -4, তো এখানে +2 হইলেই হয়ে যাবে, বুঝে গেছে। সো এটা আহামরি ব্যতিক্রম হয় না, বাট অ্যাকচুয়াল নিয়মটা আমরা শিখছি, বুঝে গেছে, অ্যাকচুয়াল নিয়মটা আমরা শিখছি। আর এই প্রশ্নটা ঢাবিতেও আসছিল, একবার ঢাবিতে আসছিল, বুয়েটে আসছিল। ও ঢাবিতে এইটা আসে নাই, পরেরটা আসছে, দেখো Li2MgFeF6, ঠিক আছে, আয়রন F6। সো এই যে হেক্সাফ্লোরোফেরাইট, এটা কিভাবে থাকে, লিথিয়াম ম্যাগনেসিয়াম আয়রনের জারণ মান বের করতে বলছে। সো এরা এইভাবে থাকে, 2 মল লিথিয়াম ফ্লোরাইড, ম্যাগনেসিয়াম ফ্লোরাইড, ফেরাস ফ্লোরাইড,
সো এখানে লিথিয়াম ফ্লোরাইডে লিথিয়ামের জারণ মান কত +1, কারণ ফ্লোরিন -1। ম্যাগনেসিয়ামের জারণ মান কত +2, আয়রনের জারণ মান কত +2। বুঝা গেছে? সো এইভাবে বের করা যায়। আর তুমি যদি এইখানেও বের করো, দেখো লিথিয়াম কি দুইটা আছে +2, ম্যাগনেসিয়াম কত হয় অলওয়েজ +2 হয়। তো দেখো এটা আর কি ব্যতিক্রম হয় না, মানে এটা এইখান থেকেই তুমি করতে পারো, সাধারণভাবে করতে পারো। আয়রন কি, সরি এই যে দেখো ফ্লোরিন কি -6 হবে, কারণ ফ্লোরিন 6টা আছে। তো এখন টোটাল যৌগের জারণ মান যদি তোমার শূন্য বানাইতে হয়, দেখো 2 2 4 আর ওইখানে -6 আসছে, এখানে কত বসাইতে হবে বলো তো, +2 বসাইতে হবে। মানে এইগুলা সাধারণ নিয়মেও তুমি বের করতে পারবা, বাট অ্যাকচুয়াল যে জিনিসটা এরা কি মিশ্র অক্সাইড হিসেবে থাকে, ঠিক আছে, মিশ্র অক্সাইড হিসেবে থাকে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা, জাস্ট বেসিকটা শিখাইলাম। ওকে, জাস্ট কি শিখাইলাম ভাইয়া তোমাদের, বেসিকটা শিখাইলাম। ক্লিয়ার সবাই? তারপর আসো এই যে লিথিয়াম ম্যাগনেসিয়াম FeF6। সো এখানে লিথিয়াম ফ্লোরাইড ম্যাগনেসিয়াম ফ্লোরাইড FeF3। সো এইখান থেকেও তুমি করতে পারবা। দেখো লিথিয়াম কি দিবা তুমি +1, ম্যাগনেসিয়ামরে কি দিবা বলো তো, ম্যাগনেসিয়ামরে কত দিবা সবাই একটু বলো। ম্যাগনেসিয়ামকে এখানে কত দিবা তোমরা সবাই একটু বলো। ম্যাগনেসিয়াম কোন গ্রুপে আছে? গ্রুপ 2তে, তাই গ্রুপ 2তে থাকলে +2। এখন আয়রনটা আমরা জানি +3ও হইতে পারে +2ও হইতে পারে, তো এই কারণে আগে ফ্লোরিনটা বের করে নিবা -6। সো -6 আর এখানে কি আছে +3 আছে, এখানে যদি +3 হয় তাহলে 0 হয়ে যাবে। সো এইটাই বুঝাইছে। দেখো লিথিয়াম ফ্লোরাইড এটা কি হয়েছে +1, ম্যাগনেসিয়াম ফ্লোরাইড এটা কি দিবা +2, ফেরিক ফ্লোরাইড তাই এটা কি দিবা +3 দিবা। মানে এটা কিভাবে মিশ্র অক্সাইড হিসেবে থাকে, জাস্ট এইটুকুই শিখাইলাম। তারপর দেখো এইটা এই যৌগ থেকেও বের করে ফেলতে পারবা, ঠিক আছে, লিথিয়াম হেক্সাফ্লোরোফসফেট। সো একটু খেয়াল করো, লিথিয়াম কি অলওয়েজ +1, এই আয়রন ফ্লোরিন কি সবসময় -1 হবে, কয়টা আছে 6টা, -6 তাহলে এটা কি হবে +5। সো এইটাই এইখানে দেখছি, দেখো লিথিয়াম +1 আর ফসফরাস +5 থাকে, শেষ। মানে কিভাবে যৌগগুলা মিক্সচার আকারে থাকে এটাই জাস্ট দেখাইছে, লিথিয়াম ফ্লোরাইড আর PF5 ফসফরাস পেন্টাফ্লোরাইড। সো এখন এইটাই বলো তো সোডিয়াম আর অ্যালুমিনিয়ামের জারণ মান কত? এই জায়গাটা দেখো সোডিয়াম আর অ্যালুমিনিয়ামের, দেখো সোডিয়াম কি হবে 3টা আছে +3, তাই না? অ্যালুমিনিয়াম আমরা জানি না কি হবে, ফ্লোরিন -6 তাহলে এখানে কি হবে, অ্যালুমিনিয়াম অবশ্যই +3 হবে, কারণ 0 বানাইতে হবে। এখন সোডিয়াম একটা সোডিয়ামের চাইছে, দেখো 3টা সোডিয়ামের +3, 3টা সোডিয়ামের +3 তাহলে একটা সোডিয়ামের কত +1, বুঝা গেছে? অ্যালুমিনিয়াম তো একটাই আছে +3, ফ্লোরিনের কত, ফ্লোরিনের হচ্ছে -1 একটা ফ্লোরিনের। সো এইখান থেকেও যদি করো দেখো সোডিয়াম +1 আর অ্যালুমিনিয়াম কি +3, বুঝা গেছে? ডান। ভাঙনটা তুমি যদি +3 উত্তর দিয়ে দাও, তোমাকে যদি বলে সোডিয়ামের জারণ মান কত, তুমি যদি লাভ দিয়ে +3 দিয়ে দাও তাহলে কিন্তু ঝামেলা। আর হচ্ছে এই নিয়মটা সহজ না, এই যে যোগ বিয়োগ করে শূন্য বানানো, ঠিক আছে, শূন্য বানানো টেকনিকটা কিন্তু একেবারে ইজি। বাট তুমি যদি শূন্য না বানাও, আলাদা আলাদাভাবে এক্স ধরে করো, তোমার কিন্তু অনেক সময় লাগবে। শূন্য না বানায় যদি করো, এক্স ধরে যদি করো অনেক সময় লাগবে না, 2বার করা লাগবে, একবার সোডিয়ামের জন্য একবার অ্যালুমিনিয়ামের জন্য। সো ভেজাল কিন্তু। সো তোমরা শূন্য ধরেই করে ফেলবা, তোমরা কি করবা শূন্য ধরেই করে ফেলবা। তারপরে দেখো H2S2O3, ঠিক আছে, H2S2O3 থায়োসালফিউরিক অ্যাসিড, এইখানে সালফারের জারণ মান কত? সো এইখানে সালফারের জারণ মান তুমি দেখতে পারো, বলো কত হবে। তো তুমি যদি গড় করো দেখো +2 +2x -6 = 0, তাহলে দেখো 2x = কত আসে +4, x = কত আসে +2, বাট অ্যাকচুয়ালি তো +2 না, এটা অনেকবার আসছে, এটা 3 স্টার দিয়ে রাখো। এটা গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসছে, বুয়েট প্রিলিতেও আসার সম্ভাবনা অনেক বেশি। দেখো খেয়াল করো, এই সালফারটা একটু খেয়াল করো, ইলেকট্রন গ্রহণ করতেছে, তাই না, সন্নিবেশ বন্ধনের ইলেকট্রন গ্রহণ করতেছে, তাই এই সালফারটা -2। সো এইখানে কি আসবে +2, এই বন্ধনের জন্য এই সালফার একটা +1 পাবে, এইটার জন্য এই সালফারটা +2 পাবে, এটার জন্য +1 পাবে। তো একটা সালফারের কত, একটা সালফারের -2 বুঝছো, আরেকটা সালফারের কত আছে 2 2 4 2 6 +6, ডান। আর দুইটার গড় করো, দেখো +2 আসবে। খেলাটা বুঝছো, -2 আর +6 হবে, ঠিক আছে, -2 আর +6 হবে। ক্লিয়ার? ক্লিয়ার? সো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। থায়োসালফিউরিক অ্যাসিড 3 স্টার দিয়ে রাখো। তারপর দেখো সোডিয়াম থায়োসালফেট,
তোমরা একটু আগে এটা বের করছো না, সালফার কত হয়? +2 হয়। সালফার কত হয়? +2 হয়, বের করছো না? একটু আগে বের করছো কিনা? তো এখন দেখো সালফার কত হয়। একটা সালফার কত পাইছো? -2। খেয়াল করো, এই যে সন্নিবেশ বন্ধন। আরেকটা সালফার কি দেখো, +2 পাইছো, এখানে +1 দিছো, এটার জন্য +2, এখানে কি হবে? +1। তাহলে একটা সালফার -2, আরেকটা সালফার কি হবে? +6। বুঝা গেছে? ডান, খেলা খতম। সুপার ইম্পর্টেন্ট এইটা, 5 স্টার। 5 স্টার সোডিয়াম টেট্রাথায়োনেট। দেখো সুপার ইম্পর্টেন্ট। এখানে কয়টা জারণ মান পাবা সালফারের বলো তো? এই সালফারের দুই পাশেই সালফার 0, এই সালফারের দুই পাশেই সালফার 0। এই সালফার সালফার বন্ধনের জন্য ও একটা 0 পাবে। আবার দেখো এই অক্সিজেনটা দিছে +2, এই অক্সিজেনটা দিছে +2, এই অক্সিজেনটা দিছে +1। ঠিক সেমভাবে এই সালফারও তো এই অক্সিজেনটা দিছে +2, এই অক্সিজেনটা দিছে +2, এটার জন্য একটা 0 পাবে, এই অক্সিজেনটা দিছে +1। তাহলে দেখো দুইটা সালফারের কি আসতেছে? +5 আসতেছে, আর দুইটা সালফারের কি আসতেছে? 0 আসতেছে। তো এখানে সালফারের জারণ মান কি কি আছে? 0 আর 5। ঠিক আছে, কি কি আসতেছে? +5 আর 0। অস্থির লাগলো না? লাস্ট আর একটা দেখি আমরা। এই দেখো H2SO5, এইখানে সালফারের জারণ মান তুমি কত পাবা? দেখো ক্যালকুলেশন করলে x +2 -10 = 0। তাহলে x = কি বলবা তুমি? +8 বলবা, তাই না? সো এখন দেখো কি হয়, +2 +1 +2 +1 কত আসে সালফারের জারণ মান? +6। একটা জিনিস খেয়াল করছো, সালফারের জারণ মান কত আসতেছে? +6। সো এখন দেখো একটা মজার জিনিস দেখে, যেখানে যেখানে সিঙ্গেল ছিল সালফারের সর্বোচ্চ জারণ মান কত আসছে? +6। দেখো এইটা একটা কেস। সামনে যদি যাই, এটা খেয়াল করো, এইখানে দেখো, এইখানে সালফারের একটা -2 +6। তারপরে যদি যাই সামনে, আরও কিছু দেখছিলাম আমরা, সালফার নিয়ে যতগুলো আসছে দেখো, এইখানে সালফার কত আসছিল? +7 হয়েছিল না, দুইটা সালফার ছিল, +6 হয়েছিল। সালফার কি হয়েছে দেখো? +6 হয়েছে, ঠিক আছে, বাট +6 কিন্তু না, এখানে +5 হয়েছে। সো সালফারের সর্বোচ্চ জারণ মান +6 হইতে পারবে, +6-এর বেশি কিন্তু কেউ যায় নাই। ওকে, +6-এর বেশি কেউ গেছে? যায় নাই। এক্সামে কোনটা থাকবে ভাইয়া? দেখো এটা 5 স্টার দাও, আমি যেগুলো 5 স্টার দিচ্ছি এগুলো মাস্ট পড়বা 5 স্টার। এই দুইটা 5 স্টার মানে ব্যতিক্রমগুলোর ভিতরে এই দুইটা 5 স্টার। তাহলে কয়টা দিলাম? 3টা, তাই না? তারপর দেখো এইখানে এইটা 5 স্টার দিবা 4টা, মানে এগুলো হচ্ছে একটু ব্যতিক্রম, এগুলো আইসা পড়তে পারে বলা যায় না, তাও একবার দেখে রাখবা। এটা 5 স্টার। এই কয়েকটা পড়তে পারবা তো, যে কয়টা 5 স্টার দিছি। আর এইটা মিশ্র অক্সাইড যেগুলো, ঠিক আছে, এই যে Fe3O4 আসে। মোটামুটি আমি মানে ইম্পর্টেন্টগুলোই গুছাইছি, বুঝছো? কয়েকবার প্র্যাকটিস করলে তোমরা বস হয়ে যাবা, টেনশন করো না, কঠিন কিছু দেই নেই, ঠিক আছে? কয়েকবার প্র্যাকটিস করলে তোমরা কি হয়ে যাবা? তোমরা নিজেরাই বস হয়ে যাবা। ওকে, এখন আসো তোমরা একটু করো CaOCl Cl, এইখানে ক্লোরিনের জারণ মানগুলো বের করো। দেখো তুমি যখন দাগাবা ক্যালসিয়াম, অক্সিজেন, ক্লোরিন, আর ক্যালসিয়ামের সাথে এইখানে একটা ক্লোরিন আছে। সো একটু খেয়াল করো, এটা হচ্ছে স্ট্রাকচারটা। এই বন্ধনের জন্য ক্লোরিনকে -1 দিবা, ক্যালসিয়ামকে +1 দিবা। কারণ কি? ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। এই বন্ধনটার জন্য অক্সিজেনকে তুমি কি দিবা? -1 দিবা, ক্যালসিয়ামকে কি দিবা? +1 দিবা। তো ক্যালসিয়াম দেখো +2 হয়ে গেছে। এই বন্ধনের জন্য অক্সিজেনকে -1, ক্লোরিনকে +1। তাহলে ক্লোরিনের কি পাচ্ছ? কেন ক্লোরিনকে +1 দিছো? কারণ অক্সিজেন কিন্তু মোর ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5, ক্লোরিনের কত? 3। এটা মাথায় রাখো, ঠিক আছে? কেন ক্লোরিনকে +1 দিছি? তো ক্লোরিন একটা কি আসতেছে? +1, একটা হচ্ছে -1। ডান, ক্লোরিন একটা +1, ক্লোরিন একটা -1। ক্লিয়ার সবাই? এখন আসো, সো দেখো বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে কি কি প্রশ্ন আসছে।
দেখো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে পরমাণুতে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সংখ্যাটি ওই মৌলের কি বলো তো? আমরা জানি জারণ সংখ্যা। সবাই একটু উত্তর দিবা। আমরা সবাই জানি কি এটাকে কি বলা হয়? জারণ সংখ্যা বলা হয়, তাই না? অ্যান্সার কি? বি নাম্বারটা। এখন আসে পরের প্রশ্ন। একটি মৌলের সাধারণ জারণ সংখ্যা -2 হলে মৌলটির বহিঃবেষ্টনীতে মানে সবচেয়ে বাইরের স্তরে কয়টি ইলেকট্রন থাকবে? ধরো কোনো একটা মৌলের সাধারণ জারণ অবস্থা -2, সবচেয়ে বাইরের স্তরে কয়টা ইলেকট্রন থাকবে বলো তো? সবচেয়ে বাইরের স্তরে 6টা ইলেকট্রন থাকবে না? কারণ 6টা ইলেকট্রন থাকলেই তো সে কি করবে? 2টা ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করতে চাবে, তাই না? অ্যান্সার কি হবে? সি নাম্বারটা হবে। অ্যান্সার কি হবে? সি নাম্বারটা হবে, তাই কি না? কারণ কি, যখন তার সবচেয়ে বাইরের স্তরে 6টা ইলেকট্রন থাকবে, সে আরও 2টা গ্রহণ করে অষ্টক পূরণ করতে চাইবে। তারপরে দেখো FeCN6 4-, দেখো সবগুলোই করায় দিব। এখানে তোমরা বলো আয়রনের জারণ মান কত? দেখো আয়রনকে যদি x ধরো, x -6 = -4 বলবো না? তাহলে x = কত আসতেছে? +2 আসতেছে। তাহলে আয়রনের জারণ মান কত? +2। তারপরে আসো ক্রোমিয়ামের জারণ মান কত? এটা বলো। আগেরটা যদি বুঝে থাকো এখন ক্রোমিয়ামেরটা পারবা তোমরা। দেখো বুয়েটেও আসছে, এটা বুয়েটেও আসছে। ক্রোমিয়ামের জারণ মান কত? দেখো x -6 = -3। তাহলে x = কত আসতেছে ভাইয়া? +3 আসতেছে। অ্যান্সার কি? সি নাম্বারটা। x = কত আসতেছে? +3 আসতেছে। সামনে যাই। K4FeCN6 এই যৌগে আয়রনের জারণ মান কত? দেখছো কত জায়গায় আসছে? এই যৌগটা আয়রনের জারণ মানটা বলো কত হবে? পটাশিয়ামকে আমরা বলবো +4। সায়ানাইড কত? -6। তাই 0 হবে কিভাবে? যদি হচ্ছে এখানে +2 দাও তাইলেই তো 0 হবে। তাই আয়রন কি? +2। আচ্ছা, তাই দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 19-20-এ ম্যাঙ্গানিজ এবং আয়রনের জারণ মান কত বলো? এই ধরনের প্র্যাকটিস আমরা একটু আগে করছি না? এই যে বড় বড় যৌগগুলা, বলো ম্যাঙ্গানিজ আর আয়রনের জারণ মান কত? দেখো ম্যাঙ্গানিজ কত? বেরিয়াম তো আমরা জানি গ্রুপ 2 +2, ফ্লোরিন কত? -4। তাহলে কত হইলে এটা 0 হবে? -4 আছে, +2 আছে, +2 হইলে 0 হবে। তো ম্যাঙ্গানিজ কত? +2 আমরা পেয়ে গেছি। আবার দেখো লিথিয়াম কত? +2, কারণ +1 দুইটা আছে, +2। ম্যাগনেসিয়াম গ্রুপ 2 এ আছে +2। ফ্লোরিন কত দিব? -6। এখন কত হইলে এটা 0 হবে? দেখো তো, +2 হইলেই তো 0 হবে। ইয়েস অর নট? দেখো +4 আছে, -6 আছে। সো অ্যান্সার কি? এ নাম্বারটা। অ্যান্সার কি হবে ভাইয়া? এ নাম্বারটা। বুঝা গেছে? কনফিডেন্স আসতেছে মানে ভর্তি পরীক্ষায় কি ধরনের প্রশ্নগুলো আসে। তারপর দেখো কোন শ্রেণীর আয়নে +3 জারণ সংখ্যার পরমাণু আছে, মানে কোনটার মধ্যে +3 জারণ সংখ্যা আছে? কি হবে দেখি তো? প্রথম অপশনটা ক্লোরিন কত? x -4 = -1। তাহলে এটাই তো +3 হয়ে যাবে, কারণ x = কি হয়ে যাবে? +3। শেষ। ক নাম্বারটা উত্তর। তারপর দেখো CaOClCl, এটা একটু আগে দেখাইছিলাম না? দেখছো রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। মানে তোমাদের যে কলেজের টিচাররা প্রশ্ন করে, কই থেকে প্রশ্ন করে? সো একটু আগে দেখাইছি +1 -1। ক্লিয়ার? কলেজের স্যাররা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ব্যাংক থেকেই প্রশ্ন করে। ওকে, তারপরে আসো Fe2CrO43, এখানে কি বলছে? ক্রোমিয়ামের জারণ মান কত? দেখো চমৎকার একটা প্রশ্ন, বুয়েটের, এটা পারতে হবে। সো আসেন দেখি আমরা একটু খেয়াল করো। এখানে আয়রনের জারণ মান কত বলো তো? আয়রনের জারণ মান কিন্তু 3। একটু ভালোভাবে বুঝো, আয়রনের জারণ মান কত? 3। কারণ কি, জারণ সংখ্যা কিন্তু এক্সচেঞ্জ হয়। তা আয়রন কত? +3 × 2 যোগ ক্রোমিয়াম কত? ক্রোমিয়াম হচ্ছে 3x, কারণ কি এখানে 3 গুণ আছে, মাইনাস অক্সিজেন কত? 24 = 0। কেন 24 লিখছি বুঝছো? কারণ কি 3 × 4 = 12টা অক্সিজেন আছে। সো এখন দেখো 3x 24 থেকে 6 বাদ দিলে কত থাকে? 18 আর 6 24, তাই না? +18। তাহলে x = কত হয়? x = +6। অ্যান্সার কত? সি নাম্বারটা। নিচের বিক্রিয়াটি সোডিয়াম থায়োসালফেট এবং সোডিয়াম টেট্রাথায়োনেট যোগে সালফারের জারণ মান কত? এই সোডিয়াম থায়োসালফেট আর সোডিয়াম টেট্রাথায়োনেট, এটা তো তোমরা দেখছো +2, এটা কত হয়? আগের নিয়মে আড়াই। তাহলে কি হবে? +2 আর +2.5। ক নাম্বারটা হবে উত্তর? কি হবে? +2 and +2.5। দেখছো সাস্টেও আসছে। সো এখানে ঘাবড়ানোর কিছু নাই, ভর্তি পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার আসবে না, ঠিক আছে?
তারপর দেখো MnO4 মাইনাস, এখানে বলো ম্যাঙ্গানিজের জারণ মান কত। সো দেখো ম্যাঙ্গানিজ যদি x ধরো x মাইনাস 8 ইকুয়াল টু মাইনাস 1, তাহলে x ইকুয়াল টু কত আসছে রে ভাইয়া +7, রুয়েটে আসছে দেখছো x ইকুয়াল টু +7। তারপর দেখো 113 নম্বর প্রশ্নে কি বলছে, পটাশিয়াম ডাইক্রোমেটের অম্লীয় জলীয় দ্রবণে সালফার ডাইঅক্সাইড চালনা করলে ক্রোমিয়াম সালফেটের উৎপন্ন হয়, এক্ষেত্রে ক্রোমিয়ামের জারণ সংখ্যার পরিবর্তন। দেখো পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, এটা কিসে কনভার্ট হয়েছে, ক্রোমিয়াম সালফেটে Cr2SO4 3, এটা হচ্ছে ক্রোমিয়াম সালফেট। এখন বলো এইখানে ক্রোমিয়ামের জারণ মান কত, আমরা বের করছি +6, এইখানে ক্রোমিয়ামের জারণ মান কত হবে বলো তো, এখানে ক্রোমিয়ামের জারণ মান কত হবে +3 হবে। ঠিক আছে, এইভাবে বুঝে যায়, দেখো এটা 2 এটা 3 এক্সচেঞ্জ হয়েছে, ক্রোমিয়ামের জারণ মান কত, ক্রোমিয়ামের জারণ মান +3। ক্লিয়ার, খেলা খতম। তার +6 থেকে +3 তে কনভার্ট হয়েছে। পরে দেখো পটাশিয়াম ডাইক্রোমেট ক্রোমিয়ামের জারণ মান কত, জাতীয় প্রশ্ন, +6 মুখস্থ হয়ে যাবে। তারপর দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ম্যাঙ্গানিজের জারণ মান কত, এটাও জাতীয় প্রশ্ন, +7 মুখস্থ হয়ে যাওয়ার কথা, তাই না? ঠিক আছে, +6 +7। পরে দেখো H2SO4 সালফিউরিক অ্যাসিড, বলো তো সালফারের জারণ মান কত, বুয়েটে আসছে, এটা মুখোমুখি করা যায়। দেখো 4 দুগুণে 8 থেকে 2 বাদ দাও, তাহলে কত হয় +6, সালফারের জারণ মান কত এখানে +6। তারপর দেখো H3PO4 ফসফরিক অ্যাসিড, ফসফরাসের জারণ মান কত, 4 দুগুণে 8, 8 থেকে 3 বিয়োগ +5, শেষ, খেলা খতম। বুঝতেছো তো তোমরা, বুঝতেছো তো, বুঝতেছো? ওকে ভাইয়া প্লিজ বলেন কোন কোন সাইকেল শেষ করছেন। সাইকেল 1 শেষ, সাইকেল 2 শেষ হয়ে যাবে, সাইকেল 4 শেষ, সরি সাইকেল 3ও তো শেষ। হ্যাঁ, সাইকেল 4-এ তড়িৎ রসায়ন বাকি, জৈব যৌগ শেষ। মোটামুটি আমরা শেষের পথেই। ঠিক আছে, পরিমাণগত রসায়ন আর 2টা ক্লাস লাগবে। আগামী ক্লাসে জারণ বিজারণ পড়াবো, তারপরের ক্লাসে ম্যাথ করাবো, তারপর পরিমাণগত রসায়ন শেষ। দেখো যৌগে ক্লোরিনের জারণ মান কত, বুয়েটে আসা প্রশ্ন। দেখো তো 3 দুগুণে 6 থেকে 1 বাদ দিলে কত হয় +5, দেখো ও নাম্বার অপশন +5। ঠিক আছে, অক্সিজেন যুক্ত থাকলে পানি বাদ, দেখো 4 দুগুণে 8 থেকে 1 বাদ দাও, কত হয় +7, শেষ, +7। ওকে, +7। অক্সিজেন যখন যুক্ত থাকবে অক্সিজেনরে 2 দিয়ে গুণ করে ধাতব পরমাণুটারে বিয়োগ দিয়ে দিবা বা অধাতব পরমাণুরে বিয়োগ দিয়ে দিবা। তারপর দেখো H2SiF6 সিলিকনের জারণ মান চাইছে, তাই না? ফ্লোরিন কত -6, অক্সিজেন কত -2, হাইড্রোজেন কত +2। এখন কত সিলিকন বলো, কত হইলে 0 হবে, +6 হইলে 0 হবে, তাই না? অ্যান্সার কি এ নাম্বারটা। তারপর দেখো সোডিয়াম অক্সাইড, সোডিয়াম পারঅক্সাইড আর অক্সিজেন, এইখানে অক্সিজেনের জারণ মান কত -2, কারণ কি সোডিয়াম কি +2, এখানে অক্সিজেনের জারণ মান কত পারঅক্সাইড -1, তাই না? বুঝাইতে যাচ্ছে পারঅক্সাইডে অক্সিজেনের জারণ মান কত -1, আর এখানে অক্সিজেন কত 0। তাহলে দেখো +2 -2 0, সরি +2 -1 0, তো -2 -1 0, এই যে ডি নাম্বার অপশন, -2 -1 0। ভালো লাগছে? দেখছো জারণ সংখ্যা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সো আজকে এই পর্যন্ত থাকুক। ঠিক আছে, আগামী দিন হচ্ছে জারণ বিজারণের বেসিক একদম ঠান্ডা মাথায় শুরু করি। এখন যদি জারণ বিজারণের বেসিক শুরু করি অনেক কিছু বুঝবা না তোমরা, বুঝে গেছে? আগামী দিন আমরা এক টানে জারণ বিজারণ বিক্রিয়া একদম বস হয়ে যাব। বাট তোমরা জারণ সংখ্যাটা, ঠিক আছে, জারণ সংখ্যাটা খুব ভালোভাবে শিখো, জারণ সংখ্যাটা ভালোভাবে শিখো, তাহলে জারণ বিজারণ পড়া মজা পাবা। ঠিক আছে, জারণ সংখ্যাটা খুব ভালোভাবে শিখো, জারণ বিজারণ পড়া মজা পাবা, মানে দেখলেই যেন জারণ সংখ্যা বলে দিতে পারো। আর এই জারণ সংখ্যার পরিবর্তন, ঠিক আছে, জারণ সংখ্যার পরিবর্তনই হচ্ছে আসল জিনিস। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। টাটা, বাই বাই।